নমস্কার বন্ধুরা। আগের ভিডিওতে কিভাবে আমি বলেছিলাম যে চুলের যত্ন নেওয়া যায়, চুলকে আরো ভালো করে শাইন করা যায়। তো আমি আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন না দেখে থাকলে। তো যারা নতুন দর্শক আছেন, একটা কথাই বলবো, ভিডিওটা পুরো দেখুন। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কথা বলবো, খুবই ইন্টারেস্টিং, যেটা আমাদের দৈনন্দিন জীবনে তো খুব উপকার লাগবেই, খুব উপকার। তো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এক্স রে কেন করা হয় বা কেন আমরা এক্স রে করবো। অনেক সময় আমাদের মনে হয় যে কোথাও আঘাত লেগেছে বা কোথাও চোট লেগেছে আমার গুরুতরভাবে, আগে আমরা অনেকেই ভাবি যে আগে এক্স রে করাবো, তারপর আমি ডক্টর কাছে যাবো। তো আগে একটা কথা বলি যে এক্স রে করার ক্ষেত্রে কিছু বাধা আছে, মানে কখন আমি এক্স রে করা উচিত না, বা কখন এক্স রে করতে যাওয়া উচিত, বা কেন যাওয়া উচিত, বা এই গুরুতর সময় যাওয়া উচিত। তো প্রথমে বলে রাখি যে যারা সব মহিলা প্রেগনেন্ট, তো তাদের ক্ষেত্রে এক্স রেটাকে অ্যাভয়েড করা হয়, এড়িয়ে চলা উচিত। কারণ সেটা একটা ক্ষতিকারক রে, যেটা রশ্মি বলা হয়, সেটা থাকে। তো তাই জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সেটার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, যে এটা উচিত না প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে। বাকি কোনো অসুবিধা নেই। তাই জন্য একটা একটা জিনিস অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকবেন যে কোনো কোনো হসপিটালে বা যে কোনো কোথাও এক্স রে করতে গেলে, যেখানে এক্স রে আছে বা ডায়াগনস্টিক গেলে, ওরা একটা জিনিস পুছে, LMP, লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড, ঠিক আছে। ওরা একটা জিজ্ঞাসা করে, ওটার ক্ষেত্রে অনেক কিছু ডিসিশন নেওয়া হয় যে এক্স রে করা উচিত না উচিত না, কি চেক করা উচিত বা উচিত না। তো এটা একটা পার্ট থাকে, তো এসব জিজ্ঞাসা করা হয়। তো এবার বলি যে কখন এক্স রে করা উচিত। আপনি হয়তো কোথাও পড়ে গিয়েছেন, আঘাত লেগেছে আপনার, বা ভেঙে গেছে মনে হচ্ছে, বা খুব যন্ত্রণা হচ্ছে, টিকতে পারছেন না। যদি বিশেষ করে আমাদের হাত বা পায়ের এগুলো কিছু হয়, তখন আমার মনে হয় যে একটা এক্স রে করে নেওয়া উচিত, তারপর ডক্টর কাছে যাওয়া উচিত। বা সেকেন্ড ক্ষেত্রে, আপনার কোমরে কোথাও চোট লেগেছে বা এসবের ক্ষেত্রে, যদি আমার মনে হয় যে গুরুতর ব্যথা 2-3 দিন 4 দিন 5 দিন হয়েছে তবুও সারছে না, তখন আমরা করতে যাওয়া উচিত এক্স রে। শুধু শুধু আপনি এক্স রে করতে যাচ্ছেন, রে ক্ষতিকারক রশ্মি আপনার কাছে লাগছে, সেটা ঠিক না, সেটা খুব ক্ষেত্রে খারাপ। তো এই জন্য অবশ্যই বলবো যে এক্স রে করার আগে একবার নিজের থেকে যাচাই করুন যে কখন করতে যাওয়া উচিত বা না যাওয়া উচিত, বা কেন করতে যাওয়া উচিত, বা এই জন্য প্রত্যেকবারই এক্স রে করতে যাওয়ার আগে ভেবে নিন। তো এবার বলি যে কখন এক্স রে করতে যাওয়ার আগে কী কী ভেবে রাখবেন। আগে দেখবেন যেখানেই আপনি এক্স রে করতে যাচ্ছেন, অবশ্যই দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা নতুন নতুন এক্স রে করছে তাদের ক্ষেত্রে কি হয়, যে অনেকে হয়তো ঠিকঠাক জানছে না। অবশ্যই আমরা জেনে নেওয়া উচিত যে কে এক্স রে করছে, সে কতটা পরিমাণ ভালো এক্স রে করতে পারে, বা কি জানে বিষয়টা সম্বন্ধে। অবশ্যই এগুলো আমরা জেনে নেওয়া উচিত, তবে আপনি জানতে পারবেন। অনেক ক্ষেত্রে এইসব ভুলভাল ধারণা হয় যে একটা নতুন কেউ, সে কাজ হয়তো ঠিকমতো জানে না আপনাদের ক্ষেত্রে, সে হয়তো বারবার আপনাকে যে রেডিয়েশন যেটাকে বলি আমরা, রশ্মি যেটাকে বলি, সেটা আপনার ক্ষেত্রে ইউজ করছে, সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক। অনেক জায়গায় দেখা যায় যে যেগুলো খুব একটা বড় সড়ো হসপিটাল না, ছোটোখাটো যারা এক্স রে করে, তারা অনেক সময় দেখে যে পেশেন্টের বাড়ির লোকও সেখানে থাকে এক্স রে রুমে, তখনও তারা এক্স রে রেডিয়েশন ইউজ করছে। তো সেক্ষেত্রে আমাদের সাবধান করা উচিত, কারণ যে পেশেন্ট তার এক্স রে হচ্ছে, আপনার এক্স রে হচ্ছে না, তো আপনি কেন ভেতরে থাকবেন, সেটা ক্ষেত্রে আপনার ক্ষতিকারক। বারবার হয়তো একবার দুবার খেলে উচিত না, কিন্তু বারবার যদি এটা হতে থাকে, তো আপনাদের ক্ষেত্রেও এটা ক্ষতিকারক। তখন ওই জন্য এক্স রে রুমের বাইরে অনেক সময় বলে দেওয়া হয় যে বেরিয়ে যান, তখন বেরিয়ে চলে আসে। আরেকটা কথা মনে রাখবেন, খেয়াল করবেন যে যে এক্স রে করছে তার কোয়ালিফিকেশন কি আছে, সে জানে নাকি এক্স রে করতে, সে সঠিকভাবে জানে বা করতে পারবে নাকি, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনার এটা জানার অধিকার আছে যে আমি কার কাছে করাচ্ছি, সে আদেও জানে কি না। তো এটা অবশ্যই আমরা জেনে নেবেন। এখন মার্কেটে অনেক লোক বেরিয়েছে যারা জানেই না কিছু, সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে কখন কি করা উচিত না করা উচিত, কখন কোনটা আমাদের খেয়াল রাখা উচিত। তারা বারবার একটা রেডিয়েশন আপনাকে মারছে, ঠিক মতো করতে পারছে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখা উচিত, আপনি জিজ্ঞাসা করুন, আপনি জানুন সে জানে নাকি, তার কোয়ালিফিকেশন কি আছে। তো এখন মেডিকেলে যেটা সব থেকে আমাদের বড় সমস্যা, এক্স রে করতে গেলে দেখা যায়, বা যে কোনো ক্ষেত্রে মেডিকেল ফিল্ডে অনেকে সঠিক সম্বন্ধ জ্ঞান নেই, তারা এসব কিছু বলছে আপনাকে। তো অবশ্যই আপনি জানুন এক্স রে করতে যাওয়ার আগে, বা যে কোনো রক্ত চেক আপ করতে যাওয়ার আগে অবশ্যই জানুন সে কতটা জানে বা তার কী নলেজ আছে। এসব কথা সাইডে রাখলাম। সো অবশ্যই আমাদের একটা বেসিক ধারণা দিলাম যে কী কী জানা উচিত বা কী কী জিজ্ঞাসা করা উচিত। তো আর কখন আমাদের এক্স রে করার সময় সবসময়
এক্স-রে যখন পজিশনিং করা হয়ে যায় তখন পেশেন্টের বাড়ির লোককে বলে দেয় আমরা বাইরে চলে যাবেন। তো অবশ্যই তখন বাইরে চলে যাওয়া উচিত আপনাদের নিজেদের সুরক্ষার কথা ভেবে। তো এবার আমি আসি, আর এক্স-রে আর সিটি স্ক্যান বলে একটা কথা শুনেছি। এক্স-রে তো আমি বললাম যে কখন করা উচিত বা কী করা উচিত। এবার আপনাদেরকে বলি সিটি স্ক্যান কখন করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে একেবারে, সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান দরকার, তো ভালো করে আরও বোঝার জন্য রোগটাকে। আর সিটি স্ক্যানের সবচেয়ে বড় কথা যে অবশ্যই প্রত্যেকটা জিনিস এক্স-রে হোক আর সিটি স্ক্যান হোক, অবশ্যই যখন এটা হবে তখন আমরা সবাই বাইরে চলে যাবেন। এক্স-রে থেকে সিটি স্ক্যানে আরও বেশি ক্ষতিকারক আপনাদের জন্য। যে পেশেন্ট থাকবে তার তো অবশ্যই করতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পেশেন্টের সাথে যে পেশেন্টের বাড়ির লোক থাকে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ক্ষতিকারক। তো অবশ্যই আপনারা সেখানে যদি উপস্থিত থাকতে হয় একান্তই সেই রুমের মধ্যে, অবশ্যই আপনারা একটা লেড জ্যাকেট নিয়ে নেবেন হসপিটাল বা ডায়াগনস্টিক থেকে, যেমন লেড জ্যাকেট দরকার আমার সেফটির জন্য। তো এটা অবশ্যই মনে রাখবেন, কারণ নিজের সেফটি নিজের কাছে। হয়তো আপনাকে বলবে না অনেকে, কারণ তারা হয়তো জানেই না যে করছে, সে হয়তো ঠিকমতো জানেই না যে আপনার কখন দরকার, কী ব্যাপার। আপনি নিজে থেকে বলবেন যে আমার লেট জায়গায় দরকার, আমাকে থাকতে হলে, তাহলে আমি বেরিয়ে চলে যাচ্ছি, কোনো অসুবিধা। যদি খুব আর্জেন্ট না হয় আমি বেরিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, সেটা আরও ভালো আপনার পক্ষে। কারণ এক্স-রেতে অনেক মারাত্মক ক্ষতি আমাদের হতে পারে, বিভিন্ন পরিমাণ শরীরে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক ক্ষতিকারক জিনিস ভবিষ্যতে দেখা দিতে পারে। তবে অবশ্যই বলবো যে এক্স-রে রুমের মধ্যে বা সিটি রুমের মধ্যে না থাকতে, আপনারা বাইরে চলে যান। ওটা হয়ে যাওয়ার পর 3 থেকে 4-5 মিনিট লাগে সময়, হয়ে যাওয়ার পর আবার আসুন। যদি ক্রিটিক্যাল অবস্থা থাকে অবশ্যই আপনি ওখান থেকে একটা লেড জ্যাকেট মনে রাখবেন যে লেড জ্যাকেট আমার লাগবে। তো লেড জ্যাকেট নিয়ে নেবেন যে আপনাদের সেফটি, ফিউচার সেফটির জন্য। এবার আপনাদেরকে একটা কথা বলি যে এসবই তো আমি দেখলাম, কোয়ালিফিকেশনও দেখলাম যে কে করছে, সে পারে না, সব কিছু দেখার পর আর কি করা উচিত? অবশ্যই আপনার যে রিপোর্ট আর প্লেট দেবে সেটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন যে এটা ঠিক আছে কি না। আপনি নিজেও না দেখতে পারেন যে কি আছে না আছে, সব কিছু যাচাই করার পর আপনি ওখান থেকে আসবেন। আর আপনাদেরকে একটা কথা বলি যে সবসময় আপনি দেখবেন, জিজ্ঞাসা করবেন যে যেখানে করতে যাচ্ছেন যে এটা ঠিকঠাক মেশিনে করা হচ্ছে নাকি, কোন মেশিনে করা হচ্ছে নাকি, কতটা পরিমাণ ভালো আমার রোগটাকে নির্ণয় করা হচ্ছে বা ডায়াগনস্টিক করা হচ্ছে, এগুলো অবশ্যই আমাদের জানা উচিত। কিন্তু সাধারণ মানুষ হয়ে আমরা এই সমস্ত জিনিস আমাদের খেয়াল রাখা উচিত। কারণ আপনি একটা টাকা দিয়ে জিনিস করাচ্ছেন, অবশ্যই দেখে নেবেন তার গুণগত মান অবশ্যই ভালো কি না। সেটা যে করাচ্ছেন, কিসের জন্য করাচ্ছেন, কেন করাচ্ছেন, সব কিছু দিক আপনাকে ভালো করে যাচাই করে নিতে হবে। যাচাই করে নিন, তারপর আপনি নিজে থেকে বিচার করুন যে কোথায় করাবেন না করাবেন। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলেছি, তারা কি করছে শুধুমাত্র নিজেদের জন্য তারা এটা বলেছে এটা করুন, ওটা করুন, ওটা করুন, সেটা করুন। আপনারা নিজের মতো যেটা মনে হয় আগে ভালো করে যাচাই করুন কখন কী করা উচিত না উচিত, তারপর আপনারা করবেন। তো আরও কিছু ইনফরমেটিভ লাগে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আগের ভিডিও যেগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন, কেমন কি লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এই নতুন চ্যানেলটিতে নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।